রাজনীতিতে অলরেডি কঠিন চাপে পড়েছে বিএনপি। এখন পর্যন্ত কিন্তু বিএনপি সরকার না, শপথ নিতে পারেনি। তবে হ্যাঁ, দিস ইজ বিএনপি সরকার, কারণ এখন দেশ চালাচ্ছে বিএনপি কার্যত। ইউনূস সরকার নাও পুরোপুরি ধইঞ্চা, প্রশাসন পুরোপুরি বিএনপির দখলে, এবং বিএনপি অলরেডি সৎ অফিসার যারা আছে তাদেরকে বের করে দিচ্ছে। মন্ত্রিপরিষদ সচিবকে বের করে দিয়েছে, তাকে টার্মিনেট করে দিয়েছে, এবং তাদের যে দলীয় লোকজন আছে একদম নির্লজ্জ দলীয়করণ শুরু করেছে প্রশাসনে। এবং আপনারা দেখেছেন যে নোয়াখালীতে বিএনপি যে জঘন্য ঘটনা ঘটিয়েছে, এটা ধামাচাপা দিতে প্রশাসন, মিডিয়া তো বিএনপির দখলে আগে থেকেই, প্রশাসন কিভাবে নির্লজ্জ ভূমিকা পালন করছে। এসপি ভাব নেয় যে তিনি জানেন না, এবং মেডিকেলের পরিচালক তিনি ফোন বন্ধ করে বসে থাকেন। এর মানে ঘটনা ধামাচাপা দিতে হবে, এটা তারেক জিয়ার নির্দেশ। তো দর্শক, হোয়াটএভার, তো এখানে এই পরিস্থিতিতে বিএনপির যে অপশাসনের নমুনা আমরা দেখতে পাচ্ছি, তাতে বিএনপি অলরেডি চাপে পড়েছে। আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি সরকার গঠন করার সাথে সাথে রাজনীতিতে চালকের আসনে থাকবে জামাত এনসিপি, এবং জনগণ জামাত এনসিপির উপরে আস্থা রাখবে, তাদের দিকে ঝুঁকে পড়বে এবং বিএনপির প্রতি প্রচন্ড বিরক্ত হবে। অলরেডি দেখতে পাচ্ছি যে মানুষ কিভাবে ক্ষুব্ধ হয়ে পড়ছে বিএনপির উপর, তাদের অত্যাচার, জুলুম, নির্যাতনে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তবে এখানে যদি আওয়ামী লীগ থাকতো তাহলে বিএনপি মজা বুঝতো। তবে এখানে এনসিপি আছে, জামাত আগের চাইতে স্মার্ট, তো বিএনপি কঠিন চাপে থাকতে হবে। আমি একটা কথা বরাবরই বলি এবং এটা বারবার স্মরণ করিয়ে দিব, আমরা জনগণকে সচেতন করতে যে আলোচনা করি এখানেও বলছি, এবং আমরা বিএনপির সাথে এ বিষয়ে সরাসরি বসবো। বিএনপির অনেকে আমাদেরকে সমালোচনা করতে উৎসাহিত করছেন, এবং এটা চালিয়ে যাবো এট এনি কস্ট। তো সেখানে জামাত এনসিপির হাতে পায়ে ধরে সরকার চালানো ছাড়া বিএনপির সামনে আর কোনো উপায় নেই। যদি জামাত এনসিপিকে দমন করে সরকার চালাতে চায় তাহলে বিএনপি সরকার ফল করবে। দেখেন, এটা নজিরবিহীন। সরকার গঠনের আগে বিক্ষোভের ডাক, শপথ পড়াবে হয়তো মঙ্গলবার, কিন্তু সোমবার জামাত বিক্ষোভের ডাক দিয়েছে, জামাত 11 দলীয় জোট, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল রাজপথে ছড়িয়ে পড়েছে বিএনপির অপকর্মের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। অতীতে কখনো বাংলাদেশে নির্বাচন শুরু হয়েছে 1991 সালের পর থেকে, তার আগে যেটা হয়েছে ওটা কোনো নির্বাচন, ওটা ফাজলামি। 91 পর থেকে যারা ক্ষমতা এসেছে তাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে, এরকম কোন নজির দেখাতে পারবেন না। বরং যারা ক্ষমতা এসেছে তাদের দখলেই থাকতো সাথে সাথে বিশ্ববিদ্যালয়, এবং যারা পরাজিত হয়েছে, সেকেন্ড হয়েছে, তারা পালিয়ে যেত। কিন্তু এখন দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত ছাত্রদল নতুন কোন আধিপত্য বিস্তার করতে পারেনি এবং পারবে না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুনি তারেক জবাব দেয় স্লোগান হয়। এটা থেকে স্পষ্ট যে ফেসিস্ট হয়ে ওঠার কোনো সুযোগ নেই, এবং তারেক রহমানকে সমালোচনা সহ্য করতে হবে। সমালোচনা যেমন আমরা তারেক রহমানের ইচ্ছা মতো সমালোচনা করব, এর মানে কি শুধু সমালোচনা শুনে চুপচাপ বসে থাকলে হবে না, সমালোচনা গ্রহণ করতে হবে, ভালো হয়ে যেতে হবে, বিএনপি সন্ত্রাসীদেরকে লাইনে আনতে হবে, দমন করতে হবে। তো দর্শক, 11 দলীয় জোটের বিক্ষোভের ডাক ইটস ভেরি সিগনিফিকেন্ট। অলরেডি কিন্তু অনেকগুলো বিক্ষোভ হয়েছে, এবং দল জোট হিসাবে এখানে কিন্তু দেখেন বিক্ষোভ জামাত আলাদাভাবে করছে না, 11 দলীয় জোট, ইটস ভেরি সিগনিফিকেন্ট। জামাত একাকে ডিল করবেন না। এখানে একটা বিষয় বিএনপিকে স্মরণ করিয়ে দিই, বিএনপি যদি একটু বাড়াবাড়ি করে অনিবার্যভাবে জামাত আওয়ামী লীগ মিলে যাবে। আওয়ামী লীগ দল হিসেবে আসতে পারবে না, আসার দরকার নেই, কিন্তু আওয়ামী লীগের যারা সাধারণ নাগরিক তারা জামাতের সাথে মিশে যাবে। এবং এখানে বিএনপি মানকে চিপাতে অলরেডি পড়েছে। যেমন বিএনপি আওয়ামী লীগের ভোটে ক্ষমতা এসেছে, আওয়ামী লীগের কমপক্ষে 15% ভোট পেয়েছে, কারণ বিএনপির আমরা যেটা দেখেছি বাস্তবে, আমাদের বিশ্লেষণ যারা শোনেন, সব দিক থেকে বিএনপির চাইতে জামাতের শক্তিমত্তা বেশি ছিল। জনসমর্থন আপনি আপনার চারিদিকে দেখেন, বিএনপি খুঁজে পাওয়া যেত না, সব বিএনপি গুলো জামাত করে। কিন্তু এত বিএনপি কোথা থেকে আসলো? আওয়ামী লীগের লোকেরা আমরা ভেবেছিলাম যে তারা একটা অংশ জামাতে ভোট দিবেন, কিন্তু না, বিএনপি তাদের সাথে লিয়াজু করে হিন্দু এবং আওয়ামী লীগের ভোট বিএনপির বক্সে নিতে তারা সক্ষম হয়েছে। তা এই জায়গায় যদি আওয়ামী লীগকে বৈধতা দিয়ে দেয় বিএনপি, তাহলে এক জামাত এনসিপি থেকে কঠিন প্রতিবাদের মুখে পড়বে, জনগণ ক্ষিপ্ত হয়ে যাবে, এটা একটা বিএনপির জন্য বিপদ। আবার আওয়ামী লীগকে বৈধতা দিয়ে দিলে বিএনপির যে ভোট ব্যাংক, কমপক্ষে 15% ভোট আওয়ামী লীগ থেকে পেয়েছে, সে 15% ভোট তো আলাদা হয়ে যাবে, সেটা তো আর বিএনপিতে থাকবে না। বরং বিএনপির জন্য লাভ হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে বিএনপির মধ্যে আওয়ামী লীগকে আত্মীকরণ করতে পারে কিনা,
যেমন আওয়ামী লীগের লোকজনের কোনো রাজনীতি করার সুযোগ থাকবে না, তাদের সুযোগ একটাই যে বাবারা তোমরা বিএনপি করো, যেরকম ভোট দিয়েছে 26 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি কে ভোট দিয়েছো, এখন তোমরা বিএনপিতে পদ পদবি নাও, কিন্তু জয় বাংলা আওয়ামী লীগ ওটা ভুলে যাও। এটা হচ্ছে বিএনপির জন্য লাভ। তা এটা এটা যদি করতে পারে ভালো, তাহলে আওয়ামী লীগের বিচার চালিয়ে যেতে হবে এবং তাদের উপর নিষিদ্ধ অবস্থা বহাল রাখতে হবে। এটা করতে গেলে আবার আন্তর্জাতিক সমস্যা আছে, কারণ বিএনপি অনেক মেকানিজম করে ক্ষমতা এসেছে, ভারতকে কনভিন্স করে ক্ষমতা এসেছে এবং আওয়ামী লীগের ভোটিং ক্ষমতা এসেছে। আওয়ামী লীগ আবার এটা বলে দিবে, বেকায়দে আছে। তবে ওভারঅল সব হিসাব নিকাশ এলোমেলো হয়ে যাবে, যে ভাবে এগোচ্ছে তাতে বিএনপি একটা কঠিন চাপে পড়বে, ত্রিমুখী চাপে পড়বে, জনগণের চাপে, জনগণের চাহিদা পূরণ করতে পারবে না। এই রমজানেই বুঝবেন বিএনপি কি পরিমাণ গালাগালিটা খায়, তাদের অব্যবস্থাপনা, এবং রোজা এবং ঈদকে কেন্দ্র করে চাঁদাবাজি কত প্রকার কি কি, জাস্ট ওয়েট অ্যান্ড সি, আপনারা দেখবেন। সবচেয়ে বেশি দেখেন জামাতের সাথে তো আর চাঁদাবাজি নিয়ে মারামারি হবে না, চাঁদাবাজি নিয়ে জাস্ট আমরা কিছু লোক বলবো এই, আর মিডিয়াগুলো রিপোর্ট করবে না, সমস্যা নাই, আমরা বলবো জাস্ট। কিন্তু খেলাটা হবে বিএনপির দুই গ্রুপে, দেখবেন যে বিএনপির দুই গ্রুপে মারামারিতে দেশে কি অবস্থা সৃষ্টি হয়, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই পরিস্থিতিতে চতুর্মুখী চাপে পড়বে বিএনপি, জনগণ থেকে যাবে বিএনপির দুই গ্রুপের কোন্দল, আর আওয়ামী লীগকে যে আশ্বাস দিয়ে ভোট পেয়ে জিতেছে ওই আশ্বাস রক্ষা করতে পারবে না, বরং আওয়ামী লীগকে নিষিদ্ধই রাখতে হবে, বরং আরো দমন পীড়ন করে ভয় দেখিয়ে বিএনপিতে ফেরাতে হবে। তো এতে আওয়ামী লীগের একটা বড় অংশ অনিবার্যভাবে এবার জামাতের সাথে মিশে যেতে পারে বা জামাতের সাথে এক ধরনের পরোক্ষ জোট করতে পারে, তো সেটা সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। আর জামাত এনসিপি জোট তো আছে এবং তারা মাঠে নামছে। বিএনপির যে কর্ম, ডাকসু হুঁশিয়ারি দিয়েছে তারা প্রতিরোধ করবে, তারা জনগণকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তুলবে, গণপ্রতিরোধ গড়ে তুলবে বিএনপির অপকর্মের বিরুদ্ধে। এবং জামাত এনসিপি অলরেডি বিক্ষোভের ডাক দিয়েছে। তো এতে সব মিলিয়ে সরকার গঠন করার আগেই তো বিএনপি কঠিন চাপে পড়েছে। এমন চাপে থাকবে, রাজনীতির চালকের আসনে থাকবে মূলত এনসিপি জামাত, ক্ষমতায় বিএনপি কিন্তু চালকের আসনে থাকবে এনসিপি জামাত। কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এনসিপি জামাতের হাতে পায়ে ধরে দেশ চালানো ছাড়া বিএনপির সামনে আর কোনো উপায় নেই। অতএব এনসিপি জামাতের লোকজনের উপর যারা হামলা করেন তাদের জন্য বলছি যে আপনার ক্ষমতাই তো থাকছে না এনসিপি জামাতের সহায়তা ছাড়া, রাষ্ট্রই তো চলছে না, আপনি হামলা করেন, বিএনপি তারেক রহমানই আপনাকে ধরতে বাধ্য হবে 2 দিন পর। অতএব মাঠে ময়দানে যারা জামাতের উপর অতি উৎসাহে হামলা করেছে প্রত্যেককে জেল খাটতে হবে। এবং আমি একটা কথা বলি, যারা অন্যায়ভাবে, সম্পূর্ণ অন্যায়ভাবে জুলুম এর অংশ হিসাবে জামাতকে থ্রেট দিচ্ছেন বা হামলা করছেন, সম্ভাব্য বিএনপি সরকার বা তারেক রহমান সরকার কি অলরেডি ডক্টর ইউনূসের ফাঁদে? ডক্টর ইউনূস সরকার বা ডক্টর ইউনূসকে কি বিএনপি রাষ্ট্রপতি বানাতে বাধ্য হবে? এই প্রশ্নটা সামনে এসেছে। এই প্রশ্ন বা এই আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ভিত্তি ইত্তেফাকের একটা খবর, ডক্টর ইউনূস ও নজরুল ইসলাম খান সহ রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা, এর মানে বিএনপি কাকে রাষ্ট্রপতি বানাবে? চুপ্পু একটা পর্যায়ে থাকবে না। চুপ্পু নিজেই বলেছেন নির্বাচনের পর তিনি পদত্যাগ করবেন। চুপ্পুর মেয়াদ আছে, কিন্তু মেয়াদের আগেই তাকে সরিয়ে দেওয়া হতে পারে অথবা তিনি চলে যেতে পারেন। এটা স্বাভাবিক যে বিএনপি সবকিছু দখল করেছে, এখন বিএনপির স্বার্থ হাসিল হয়েছে, এখন আর চুপ্পুকে রাখবে কেন? অসম্ভব। চুপ্পু যাক বা না যাক, চুপ্পুকে বিএনপি এবার সরাবে। এতদিন বিএনপির স্বার্থে সরানো হয়নি, কিন্তু এখন বিএনপির স্বার্থেই তারা চুপ্পুকে সরিয়ে দিবে। নতুন রাষ্ট্রপতি এটা অনিবার্য। কাকে বানাবে? নজরুল ইসলাম খানকে নমিনেশন দেয়নি, এমপি বানায়নি, তাকে রাষ্ট্রপতি বানানো অত্যন্ত সিনিয়র একজন নেতা হতে পারে। মঈন খান, তাকেও হতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির কাছে, যদিও তিনি গত 17 বছর একজন ব্যর্থ মহাসচিব, কিন্তু এখন তো সফল, কারণ যেভাবেই হোক বিএনপি ক্ষমতা এসেছে, কোনো কাউন্সিল টাউন্সিল ছাড়া এই কমিটি বিএনপি ক্ষমতা এনেছে। তো এতদিনের যত ব্যর্থতা ছিল ছিল যাই থাকুক, আমাদের হাসিনার ফেসিবাদের অধীনে ছিলাম, এর দায় মির্জা ফখরুলের আছে, কিন্তু তারপরও শেষ পর্যন্ত বিএনপি ক্ষমতা এনে দিয়েছেন, তার জীবদ্দশে এসেছেন। অতএব এখন সফল, অতীতবাদ, অতীতের ব্যর্থতাকে কাটিয়ে উঠে শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইতিহাসের অন্যতম সফল মহাসচিব, এটা বলতে হবে, কারণ তিনি ক্ষমতা এনে দিয়েছেন। বিজয়ী হলে তখন সফল, আর পরাজিত হলে ব্যর্থ, এটাই হিসাব। তো এখন মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি বানিয়ে সম্মানিত করার একটা সম্ভাবনা আছে। কিন্তু ইত্তেফাকের এই রিপোর্টে ডক্টর ইউনূসের নাম এসেছে, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। এখানে কিছু পয়েন্ট আছে। দেখেন, এটা তারা রাষ্ট্রপতি বানাবে কি বানাবে না তার চাইতে আমার আলোচনাটা বরং বানানো উচিত কি অনুচিত। দেখেন যে অবস্থা, ইউনূস সরকার অনেক সংস্কার করে গিয়েছে, জুলাই সনদটাকে যেভাবে আনডিসাইডেড রেখে গিয়েছে, এবং বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, কথায় কথায় জেনজি যেভাবে আন্দোলন করে, এবং
দেশের যে অর্থনৈতিক অবস্থা, কূটনৈতিক চ্যালেঞ্জ এবং যে বিভাজন, এতে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া, ঐক্যবদ্ধ জাতি ছাড়া আসলে এই দেশ চালানো সম্ভব নয়। আমি একটা কথা স্পষ্ট বলে রাখি, বিএনপির মূর্খ থার্ড ক্লাস গান্ডু গর্ধব যেগুলো জামাত শিবির এবং এনসিপির উপর হামলা করে, ওরা তারেক রহমানের শত্রু, ওরা বিএনপির শত্রু। ওরা চায় যে বিএনপি সরকারটা ফল করুক, ওরা পালাক। ওরা জানে না যে এই দেশটার যে অবস্থা, এই দেশটা যদি চালাতে হয়, যদি ফাংশনাল করতে হয়, তাহলে জামাত এনসিপি বিরোধী দলের সহযোগিতা নিয়েই করতে হবে, ঐক্যবদ্ধভাবে সবাই চলতে হবে, নইলে দেশ চলবে না, সরকার টিকবে না। তখন মিলিটারি শাসন এসে যাবে। যখন দেখবেন যে দেশে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তখন মানুষ বলবে যে আর্মি চাই। তো এই জন্য দেশ যদি চালাতে হয়, তাহলে জামাত এনসিপি সহায়তা নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে চালাতে হবে, এর কোনো বিকল্প নাই। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া দেশ চালাতে পারবে না। আবার জুলাই সনদ থেকে শুরু করে নানা সংস্কারের মধ্য দিয়ে দেখেন, বিএনপি তালবাহানা করবে, সংস্কার করতে চাইবে অমুক। তো আরে ভাই, তারেক রহমান তো বলেছে যে জুলাই সনদ যেটা সাইন করেছে তারা ওই অনুযায়ী করবে। আবার বিরোধী দল আছে না, তারা কি উল্টোপাল্টা মেনে নেবে? নেবে না। দেশ উত্তাল হয়ে যাবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য করবে। আবার ইউনূস সরকার এমপিদের শপথ পড়াবেন দুইটা, একটা হচ্ছে সংবিধান সংস্কার, মানে গণপরিষদ টাইপের একটা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, যেটা 180 দিনের মধ্যে তাদের এগুলো করতে হবে, এবং আরেকটা হচ্ছে পার্লামেন্ট মেম্বার হিসেবে, নিম্নকক্ষ মেম্বার হিসেবে, আর এরপরে আসবে উচ্চকক্ষ। তো এই যে সংবিধান সংস্কার, এটা তো মাস্ট। জুলাই সনদ থেকে শুরু করে সার্বিক ডক্টর ইউনূস যে ফাঁদ অলরেডি তৈরি করেছেন, বা যেখানে বিএনপি সরকার আটকাল, এবং আরো যদি ইন্টারন্যাশনাল বাইলেটারাল মাল্টিল্যাটারাল এগ্রিমেন্টের কথা যদি বলি, যুক্তরাষ্ট্রের সাথে নানান চুক্তি, দেশের কাঠামোগত যে পরিবর্তন যতটুকু করেছেন, তাতে বিরোধী দলের সাথে ঐক্য ছাড়া দেশ চালানো সম্ভব নয়। এখন সেই ঐক্যের বিষয়টা ধরে রাখা এবং সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কি এককভাবে বিএনপির পক্ষে সম্ভব? ইউনূস যে ডিজাইন করে দিয়ে গিয়েছেন, যা ঘটিয়ে দিয়ে গেছেন, শেষ পর্যন্ত গণভোটটা পাশ করে সেই জায়গায় দর্শক ইউনূস কি করবেন, মানে বিএনপি কি করবে, কিভাবে কি করবে, আসলে কি ফাংশন হতে পারবে? ইটস ভেরি টাফ। তবে ইউনূসকে যদি রাষ্ট্রপতি পদে জামাত, বিএনপি, এনসিপি সবাই মিলে অনুরোধ করে রেখে দিতে পারে, ইউনূসের আগ্রহ নাই, কিন্তু যেহেতু তার সক্ষমতা আছে এবং তিনি সক্ষমতা দেখিয়েছেন, শেষ পর্যন্ত ব্যর্থতা থাকলেও ওভারঅল এই ব্যর্থতার মধ্যেও তিনি সফল, কিছু ব্যর্থতা বাদ দিলে। এই জন্য ঐক্যবদ্ধ জাতি ধরে রাখার জন্য রাষ্ট্রপতিকে যথেষ্ট ক্ষমতা দিয়ে যদি ইউনূসকে রাষ্ট্রপতি করে রাখা যায়, এটা বিএনপির জন্য কল্যাণকর হবে এবং দেশকে সুন্দরভাবে চালানো যাবে, এবং বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা, এটা বাস্তবায়ন করা যাবে। এবং ইউনূস যে ফাঁদ বা সংস্কার, এটা এই ফাঁদই ভালোর ফাঁদ, মানে তুমি চাইলেও ফেসিস্ট করতে পারবে না, ফেসিস্ট হলেই তোমার পা আটকে পড়বে ফাঁদে, এই ফাঁদের কথা বলছি। তারপরে জনগণ তোমাকে পিটাবে, ফেসিস্ট হবা, ফেসিজম একদম ছুটাই দেবে জনগণ। এই ফাঁদ ইউনূস রেখে গিয়েছেন। তো এই জন্য দেশটাকে চালাতে হলে ইউনূসকে যদি রাষ্ট্রপতি বানানো হয়, সবাই মিলেমিশে অনুরোধ করে তাকে রাখে এবং পর্যাপ্ত ক্ষমতা দিয়ে, তাহলে আমাদের দেশে স্থিতিশীলতা থাকবে এবং আমরা গণতন্ত্রের স্বাদ পাবো, একটা সুন্দর শাসন পাবো। যেহেতু বিএনপির তালিকায় তিনি আছেন, দ্যাট উড বি বেটার, নিঃসন্দেহে বেটার অপশন হবে। এবং ইউনূস হবেন ঐক্যের প্রতীক। ব্রিটেনে উন্নত দেশে যেরকম দেখেছেন, এবং ইউনূস থাকলে আওয়ামী লীগ আসতে পারবে না, উন্নত দেশে যেরকম আপনারা দেখেছেন যে রাজা থাকে ঐক্যের প্রতীক, যাকে ঘিরে বিরোধী দল, সরকারি দল সবাই ঐক্যবদ্ধ, এবং তাদের মধ্যে আপনি যদি যুক্তরাজ্যে যান, গ্রেট ব্রিটেনে কোনো ভেদাভেদ হানাহানি নেই, কত সুন্দর একটা সভ্য রাষ্ট্র। তো এরকম ইউনূস হবেন তখন ঐক্যের প্রতীক। এটা একটা মহা সুযোগ, এটা করা উচিত। এমনকি আমার তো মনে হয় যে দেশ সুন্দরভাবে চালাতে হলে তাকে রাষ্ট্রপতি বানাতে বাধ্য হয়েছে, আর কোনো উপায় নেই, তাহলে তারেক রহমান ডিজাস্টার ঘটাতে পারেন, কারণ দেশের অবস্থা ভালো মনে হচ্ছে না, দেখি কি হয়। প্রায় এবং যদি এটা করা হয়, তাহলে এই ইউনূস সরকারের লোকজনকে পালাতেও হবে না। আর যদি পুরনো বন্দোবস্তে চলে, তাহলে ইউনূস সরকারের সবাইকে পালাতে হবে, বিএনপি আবার ফেসিস্ট উঠবে, কিন্তু সেখানে যাওয়া সম্ভব নয়, কারণ জামাত এনসিপি সক্রিয় আছে। প্রায় 2 যুগ পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই নির্বাচন জয়ী হয়েছে। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এই বিষয়ে দলের পক্ষ থেকে আগে স্পষ্ট ঘোষণা করা হয়েছে। এদিকে রাষ্ট্রপতি পদ নিয়ে আলোচনা শুরু হয়েছে, একই সঙ্গে নতুন মন্ত্রিসভার খসড়া চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। দলীয় সূত্রে জানিয়েছে, অভিজ্ঞ রাজনীতিক ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে নির্বাচিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা চলছে। দলটির 3 প্রবীণ নেতা ও অরাজনৈতিক একজন এ পদের জন্য আলোচনা রয়েছেন। দলীয় সূত্রে জানা যায়, বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি পদে সবচেয়ে বেশি আলোচনা রয়েছেন। এর মানে বিএনপির ভিতর আলোচনা চলছে। যদি এটা হয়, সত্যি অসাধারণ হবে, আমরা শান্তিতে থাকতে পারবো এবং